আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৬৭তম সেশন। আজ আমরা ভ্যাট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। জনাব মাহমুদুল হাসান প্রশ্ন করেছেন যে একজন রেস্টুরেন্টের মালিক বাড়ি ভাড়া নিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করছে। রেস্টুরেন্টে বিক্রির ওপর ভ্যাট তিনি সঠিকভাবে পরিশোধ করেন। বাড়ির মালিকের সাথে চুক্তি অনুসারে মাসিক কোনো নির্দিষ্ট পরিমাণ ভাড়া দেন না। বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাড়ির মালিককে প্রদান করেন। এক্ষেত্রে বাড়ি ভাড়ার ওপর ভ্যাট সংক্রান্ত বিধান কি হবে? আমি আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। একজন বাড়ি ভাড়া নিয়ে রেস্টুরেন্ট করেছেন, তো বাড়ি যিনি মালিক তাকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দেন না। মাসে কোনো নির্দিষ্ট পরিমাণ ভাড়া বাড়ির মালিককে দেয়া হয় না। রেস্টুরেন্টে যে বিক্রি হয় ওই বিক্রির উপরে স্বাভাবিকভাবে ভ্যাট পরিশোধ করা হয়। এরপরে যে অর্থ পাওয়া যায় সে অর্থের একটা অংশ বাড়ির মালিককে দেন। এখন প্রশ্ন হলো যে এখানে বাড়ির মালিককে যে অর্থ দেয়া হচ্ছে সেটা ভ্যাট প্রদত্ত অর্থ, তার উপরে ভ্যাট হবে কিনা, এটা হলো কোশ্চেন। এই কোশ্চেনটা আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। বাড়ি ভাড়ার উপরে ভ্যাট, এটা আমাদের ভ্যাট ব্যবস্থার একটা বিষয়, একটা সেবা। সাধারণভাবে আমরা বাড়ি ভাড়ার ভ্যাট বলে বুঝে থাকি, কিন্তু এই সেবাটার সঠিক শিরোনাম হলো স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী। স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, ভাড়া প্রদানকারী না, ভাড়া গ্রহণকারী। আমরা জানি আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় সেবাগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো যে বাড়ি ভাড়া যেটাকে আমরা বলি, এটার শিরোনাম হলো স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী। এর মধ্যে মূলত হচ্ছে বাড়ি ভাড়া, স্থান ভাড়া, স্পেস ভাড়া, ছাদ ভাড়া, গ্যারেজ ভাড়া, কারখানা ভাড়া, ফ্লোর ভাড়া, যে কোনো ভাড়াই এর আওতায় পড়ে। আমরা সাধারণভাবে এটাকে বাড়ি ভাড়ার ভ্যাট বলে বুঝে থাকি। আমি একটু আগেই বলেছি যে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় সেবাসমূহ সংজ্ঞায়িত করা আছে। তাহলে আমরা এই স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী যে শিরোনাম, এর সংজ্ঞা আমরা একটু দেখি। এর সংজ্ঞা হলো স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা আবাসিক কাজে ব্যবহার্য নয় এরূপ কোনো স্থান বা স্থাপনা পণের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করিবার অধিকারী এবং নির্দিষ্ট মেয়াদান্তে নবায়নযোগ্য উক্তরূপ অধিকার অর্জনও ইহার অন্তর্ভুক্ত হইবে। এই হলো সেবা। সেবাটা একটু দুর্বোধ্য, খুব সহজবোধ্য নয়। আমি বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করি। এর সাধারণ অর্থ হলো, এই সংজ্ঞার সাধারণ অর্থ হলো যে কোনো ভাড়া, কোনো স্থান ভাড়া, কোনো স্থাপনা ভাড়া, কোনো ভবন ভাড়া, ছাদ ভাড়া, স্পেস ভাড়া, বাড়ি ভাড়া ইত্যাদি, এর উপরে ভ্যাট প্রযোজ্য হবে। আমি আগেই বলেছি যে ভাড়া গ্রহণকারীর উপরে ভ্যাট, ভাড়া প্রদানকারীর উপরে ভ্যাট না। ভাড়া প্রদানকারীর উপরে ভ্যাট না। ভাড়া প্রদানকারীর উপরে ভ্যাট হলেই সেটা ভ্যাটের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হতো। কারণ ভ্যাট তো সেবার উপরে ভ্যাট, পণ্যের উপরে ভ্যাট এবং সেবার উপরে ভ্যাট। তো এটাকে যদি আমরা সেবা বলি, তাহলে সেবা দেন হচ্ছে বাড়িটা সেবা দেন, বাড়ির মালিক সেবা দেন। বাড়ির ভাড়া গ্রহণকারী তো সেবা দেন না, বরং তিনি সেবা নেন, বাড়ির সেবাটা গ্রহণকারী নেন। তো এরকম করা হলো কেন? এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি বলি। ব্যাকগ্রাউন্ডটা হলো, খুব সম্ভবত 2010 সালে এই সেবাটাকে ভ্যাটের আওতায় আনা হয়েছে। তার আগে ভ্যাটের আওতায় ছিল না। যখন প্রথম এই সেবাটাকে ভ্যাটের আওতায় আনা হয়,
তখন শিরোনাম করা হয়েছিল স্থান ও স্থাপনা ভাড়া প্রদানকারী, অর্থাৎ যিনি ভাড়া দেন তিনি 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 সেবা দেন, তিনি ভ্যাট পরিশোধ করবেন। 1 বছর এই বিধান কার্যকর ছিল, কিন্তু মাঠ পর্যায়ে একটা সমস্যা হলো যে যারা এইসব ভাড়া দেন, যারা বাড়ি ভাড়া দেন, স্থান ভাড়া দেন, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যিনি বা যারা ভাড়া নেন তাদেরকে খুঁজে পাওয়া যায়। এইটা হলো একটা মূল সমস্যা হয়ে গেল, যে যারা ভাড়া দিয়েছেন এমন হয় যে যিনি বাড়ির মালিক তিনি অনেক ধনী ব্যক্তি, তিনি 3টে বাড়ি ভাড়া দিয়ে তিনি একটা ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকেন, অথবা তিনি দেশেই থাকেন না, তিনি আমেরিকায় থাকেন, তিনি জাপানে থাকেন, এখানে ভাড়া দেওয়া আছে, ভাড়ার টাকা যথা নিয়মে তার চুক্তি অনুসারে তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। তো প্রথম বছরের এই বাস্তবায়নের অভিজ্ঞতা হলো যে স্থান ও স্থাপনা ভাড়া প্রদানকারীকে খুঁজে পাওয়া যায় না, ভাড়া গ্রহণকারীকে ওই স্থানে খুঁজে পাওয়া যায়। এই জন্যে পরবর্তী বছরে এসে সহজভাবে ভ্যাট আদায় করার প্রয়োজনে, বলতে গেলে ভ্যাটের স্পিরিট থেকে একটু দূরে চলে আসা হলো, এসে সংজ্ঞাটাকে আবার রিভাইজ করা হলো যে স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী। তো ভাড়া গ্রহণকারী আইন এটা এভাবেই করা হলো, সংজ্ঞার ভিতরে এভাবেই করা হলো যে স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, যিনি গ্রহণকারী তিনি ভ্যাট পরিশোধ করবেন। তো এভাবে গ্রহণকারীর উপরে ভ্যাট ইম্পোজ হলো। তো এই বাড়ি ভাড়ার ভ্যাট, যেটাকে আমরা বলি স্থান ও স্থাপনা ভাড়া, এই ভাড়ার উপরে বর্তমানে ভ্যাটের হার 15%। এর আগে বিভিন্ন পার্সেন্ট ছিল, এখন এই মুহূর্তে 15%। আর একটা বিষয় হলো যে এই ভ্যাটটা এটা উৎসে কর্তন নয়, উৎসে কর্তন অন্য জিনিস। এটা হলো যিনি ভাড়া গ্রহণ করছেন এটা তার ভ্যাট, এটা সরকারি কোষাগারে জমা দিয়ে দেন। স্বাভাবিক এই বাড়ি ভাড়ার যে ভ্যাট, এর স্বাভাবিক প্রক্রিয়াটা কি হবে? এর স্বাভাবিক প্রক্রিয়া হলো যিনি স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণ করলেন, তিনি মালিকের সাথে চুক্তি করে তিনি ভাড়া গ্রহণ করলেন। চুক্তিতে লেখা থাকবে যে মাসে ভাড়া এত টাকা। ধরুন একজন একটা স্থাপনা ভাড়া নিয়েছে, সেটার মাসে ভাড়া 10 লক্ষ টাকা। তো সেই 10 লক্ষ টাকা ভাড়া চুক্তিতে লেখা আছে যে এই 10 লক্ষ টাকা প্রতি মাস শেষ হলে পরবর্তী মাসের 7 তারিখের ভিতরে মালিকের ব্যাংক অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে জমা দিয়ে দিতে হবে। তো ভাড়া গ্রহণকারী ঠিক এইভাবে চেকের মাধ্যমে জমা দিয়ে দিবেন। 10 লক্ষ টাকার উপরে 15% ভ্যাট হবে 1.5 লক্ষ টাকা। ভাড়া গ্রহণকারীকে এই 1.5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার অতিরিক্ত এই 1.5 লক্ষ টাকা সরকারি ট্রেজারিতে জমা দিতে হবে, জমা দিতে হবে। তো সরকারি খাতে জমা দিতে হবে। তো এই হলো বাড়ি ভাড়ার ভ্যাটের হলো স্বাভাবিক পদ্ধতি। ভাড়া মালিককে দিয়ে দিতে হবে, আর ভাড়াটিয়া নিজে ভ্যাট সরকারি কোষাগারে প্রদান করবেন, পরিশোধ করবেন। তো আমরা বাড়ি ভাড়ার ভ্যাট বলতে কি বোঝাই সেটা আমরা বুঝলাম, এই সেবার শিরোনামটা আমরা বুঝলাম, এই সেবার সংজ্ঞা আমরা বুঝলাম, এবং এই সেবার স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা আমরা বুঝলাম। বাড়ি ভাড়ার ভ্যাটের ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে ভ্যাট এক্সাম্পশন দেওয়া আছে, ভ্যাট মুক্ত করা আছে, কয়েকটা ভাড়া ভ্যাট মুক্ত করা আছে। কোন কোন ভাড়ার ক্ষেত্রে বর্তমানে ভ্যাট প্রযোজ্য নেই এখন আমি সেটা আলোচনা করব। সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহৃত বাড়ি ভাড়ার উপরে ভ্যাট প্রযোজ্য নেই। সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহৃত বাড়ি ভাড়া অর্থ যে আমরা ব্যক্তিগতভাবে যে সমস্ত ভাড়া নিয়েছি, আমরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, বাড়ি ভাড়া নিয়েছি, নিয়ে সেখানে আমরা বসবাস করি, এর উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। সেটা যত বড়ই হোক না কেন, যত স্পেশাসই হোক না কেন, তার উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না যদি ব্যক্তিগতভাবে পরিবার পরিজন সহ বসবাসের জন্যে যদি ভাড়া নেওয়া হয়। নিবন্ধিত বা তালিকাভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কারখানা ভাড়া, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি ভ্যাটের আওতায় নিবন্ধিত হয় বা টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত হয়, তাহলে এই নিবন্ধিত বা তালিকাভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে উৎপাদন প্লেস, যেটা কারখানা, সেই কারখানা যদি ভাড়া নেওয়া হয়, তাহলে
সে ভাড়ার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। এরপর বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও 150 ফুট পর্যন্ত 150 বর্গ ফুট পর্যন্ত আয়তন বিশিষ্ট কোনো স্থানের উপরে কোনো স্থান ভাড়ার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। অর্থাৎ ছোট ছোট স্থান যদি কেউ ভাড়া নিয়ে কোনো ব্যবসা পরিচালনা করে, বিশেষ করে ছোট ছোট দোকান, 150 স্কোয়ার ফিট মানে ছোট দোকান, এরকম ছোট দোকান অনেকে ভাড়া নেয়, ভাড়া নিয়ে ব্যবসা কার্য পরিচালনা করে, তার ক্ষেত্রে এই ছোট ছোট দোকানদারদের ক্ষেত্রে এই বাড়ি ভাড়ার ভ্যাট এক্সাম্পশন দিয়ে দেওয়া হয়েছে, মওকুফ করা হয়েছে। কমার্শিয়ালি ব্যবহৃত হলেও 150 স্কোয়ার ফিট পর্যন্ত আয়তন বিশিষ্ট কোনো স্থানের ভাড়ার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। তথ্য প্রযুক্তি নির্ভর সেবার আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক কোনো স্থান বা স্থাপনা যদি ভাড়া নেওয়া হয়, তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। তথ্য প্রযুক্তি নির্ভর সেবার একটা সংজ্ঞা আছে, আমরা সাধারণভাবে বুঝে থাকি তথ্য ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিস কাকে বলে। এই তথ্য প্রযুক্তি নির্ভর সেবার আওতায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠান মূসক নিবন্ধিত, সেই প্রতিষ্ঠান যদি কোনো স্থান বা স্থাপনা ভাড়া নেয়, তার উপরে কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না। আর নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম ভাড়া, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম ভাড়ার ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করতে হবে না। আমি এর আগে একদিন বলেছি যে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় একটা সমস্যা হলো যে বিষয়সমূহ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে এক্সপ্লেইন করা নেই, অনেক কিছু কোনো বিধান পাওয়া যায় না। তখনই অনিয়ম, তখনই ভিন্ন মতামত ইত্যাদির সূচনা হয়। যেমন এই যে আমি এখন যে পয়েন্টটা বললাম, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার ক্ষেত্রে শোরুম ভাড়া, এখানে প্রশ্ন আসে যে যদি কোনো প্রতিষ্ঠানের অর্ধেক নারীর মালিকানায় এবং অর্ধেক যদি পুরুষের মালিকানায় হয়, এমন হতে পারে একটা ফ্যামিলিতে 3 জন ছেলে 2 জন মেয়ে, 2 জন ছেলে 3 জন মেয়ে, বা 3 জন ছেলে 3 জন মেয়ে, এভাবে তো অনেক প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে এভাবে প্রতিষ্ঠানের মালিকানা আছে। কোনো প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে নারী মালিকানায় আছে এমন কম পাওয়া যাবে। তো এই প্রশ্ন আসে, যেখানে বলা আছে যে নারী উদ্যোক্তা কর্তৃক কোনো ব্যবসা প্রতিষ্ঠানের শোরুম ভাড়া, তো তাহলে সে প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা বলতে কি একেবারে সম্পূর্ণ নারী উদ্যোক্তা হতে হবে? আর ব্যবসায়ী প্রতিষ্ঠানের বলা আছে যে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম ভাড়া, ব্যবসা। তো ব্যবসা বলতে উৎপাদন করা কি ব্যবসা, সেটা এখানে পরিষ্কার করে বলা হয় নাই। ব্যবসা বলতে আমরা ভ্যাটের ট্রেডিং বুঝি আমরা ট্রেডিং। তো ট্রেডিং হলে অনেক নারী উদ্যোক্তা কি বলে বিউটি পার্লার, এই বিউটি পার্লার পরিচালনা করে। তো বিউটি পার্লারকে আমরা কি বলবো? বিউটি পার্লারকে আমরা ব্যবসা বলবো? এটা তো ট্রেডিং না। বিউটি পার্লার হলো একটা সেবা। সেখানে বিউটি পার্লারে অবশ্য পুরা নারী উদ্যোক্তার ওনারশিপে অনেক পাওয়া যায়। তো এইগুলো হলো বাস্তব সমস্যা। আমি এর আগেও বলেছি, এরপরেও আমি অনেক আলোচনা করব। এইরকম ক্ষেত্রে সকল ক্ষেত্রে একভাবে কোনো কিছু যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে রেগুলেটরি এজেন্সি যদি একভাবে কোনো নির্দেশনা জারি করে, তাহলে সবাই সেটা একভাবে পালন করে। তো এই বিষয়গুলোতে এখনও রেগুলেটরি এজেন্সি একভাবে কোনো বিধিবিধান জারি করেনি, তাই মাঠ পর্যায়ে অনেক অস্পষ্টতা, বিভ্রান্তি থেকে যায় এবং এ নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। তো আমরা আলোচনা করছি যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে কোন বাড়ি ভাড়ার ক্ষেত্রে ভ্যাট মওকুফ করা আছে। আর একটা হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, একটা ইউনিভার্সিটি আছে আমাদের দেশে, সেই ইউনিভার্সিটির নাম হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এই ইউনিভার্সিটি যদি কোনো ভাড়া নেয়, কোনো স্থাপনা ভাড়া নেয়, সেটার উপরে ভ্যাট মওকুফ করা আছে। আর একটা ক্ষেত্রে বাড়ি ভাড়ার ভ্যাট মওকুফ করা আছে, সেটা হলো, এটা রিসেন্টলি করা হয়েছে, অল্প কিছুদিন আগে এই মওকুফটা দেওয়া হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কর্তৃক গৃহীত স্থান ও স্থাপনা ভাড়া, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কর্তৃক গৃহীত স্থান ও স্থাপনা ভাড়া। তাহলে আমরা দেখলাম যে এক্সাম্পশন যেটা দেওয়া আছে,
দুইটা ক্ষেত্রে প্রতিষ্ঠান ভিত্তিক দেয়া আছে, একটা হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আর একটা হলো বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। আর বাকিগুলো কোনো প্রতিষ্ঠান ভিত্তিক না, সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা এখন যেটা ডিসকাশন করলাম যে স্থান ও স্থাপনা ভাড়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ভ্যাট মওকুফ করা আছে সেটা আমরা ডিসকাশন করলাম। আমি আশা করি যে প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। এই বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা সমস্যা মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয়, সেটা হলো এই স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী যিনি 15% ভ্যাট পরিশোধ করছেন তিনি নিবন্ধিত হবেন কিনা এইটা নিয়ে মাঠ পর্যায়ে জটিলতা আছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ নম্বর 17/2019 তারিখ 17 জুলাই 2019 এর টেবিল 2-এ এই স্থান ও স্থাপনা ভাড়া এই সেবাটা অন্তর্ভুক্ত আছে। এই আদেশটা হলো সাধারণদের 17, এই আদেশটা হলো বাধ্যতামূলক ভ্যাটের আওতায় নিবন্ধন নেওয়া এবং ভ্যাট পরিশোধ করার আদেশ। এটা এই আদেশে যে সকল পণ্য সেবা অন্তর্ভুক্ত করা আছে সে সকল পণ্য সেবাকে বাধ্যতামূলকভাবে ভ্যাটের আওতায় নিবন্ধন নিয়ে ভ্যাট পরিশোধ করতে হবে, টার্নওভার কর পরিশোধ করতে পারবে না। এই হলো এই আদেশের মূল কথা। তো তার ভিতরে এটা অন্তর্ভুক্ত আছে। তো এটা এখন প্রশ্ন আসে যে এই যত বাড়ি ভাড়া নিয়েছে, যত মানুষ যারা বাড়ি বিভিন্ন স্থান স্থাপনা ভাড়া নিয়েছে ভ্যাট পরিশোধ করে, তারা নিবন্ধিত হবে কিনা। তো একবারে স্ট্রিক্ট কমপ্লায়েন্সে যদি যাওয়া হয় তাহলে তাদেরকে নিবন্ধিত হতে হবে। কিন্তু এখন বাস্তবতায় আসেন। বাস্তবতা হলো, দেখেন একটা বিষয় হলো যে সব কিছুর এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যাট আদায় করা। নিবন্ধন করা কিন্তু মূল উদ্দেশ্য না, হিসাবপত্র রাখা কিন্তু মূল উদ্দেশ্য না, রিটার্ন সাবমিট করা কিন্তু মূল উদ্দেশ্য না। প্রথম উদ্দেশ্য হলো ভ্যাট আদায় করা। এই ভ্যাট আদায় করার উদ্দেশ্য সামনে রেখে এখন বাকি কাজগুলো করার প্রয়োজন হয়ে পড়েছে। সঠিকভাবে ভ্যাট আদায় করতে হলে নিবন্ধিত করতে হবে, হিসাবপত্র সংরক্ষণ করতে হবে, দাখিলপত্র দাখিল করতে হবে। এগুলো সবই সঠিকভাবে ভ্যাট আদায় করার প্রয়োজনে। স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারীর ক্ষেত্রে ভ্যাট সঠিকভাবে যদি আদায় হয়ে যায়, ভ্যাট যদি সঠিকভাবে আদায় হয় তাহলে এই নিবন্ধিত করতে হবে, দাখিলপত্র দাখিল করতে হবে, এই বিষয়গুলো উপরে আমার মনে হয় যে জোর দেওয়া বাস্তবসম্মত নয়। যেসব প্রতিষ্ঠানের এই বাড়ি ভাড়ার উপরে ভ্যাট ছাড়া আর অন্য কোনো ভ্যাট অব্লিগেশন নেই, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাট আদায় হয়ে যাওয়ার পরে এই ফর্মালিটিসগুলোর উপরে জোর দেওয়া আমার মনে হয় ঠিক বাস্তবসম্মত নয়। এ বিষয়ে নীতি নির্ধারকগণ সঠিকভাবে নির্দেশনা দিবেন আশা করি। এ নিয়ে মাঝে মাঝে মাঠ পর্যায়ে জটিলতার সৃষ্টি হয়। তো এই সব ক্ষেত্রে নিবন্ধিত করার কথা না বলে যদি সে ম্যান পাওয়ার অন্য যে সকল ক্ষেত্রে অনেক ভ্যাট ফাঁকি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেদিকে যদি সেই ম্যান পাওয়ারগুলো ব্যবহার করা হয় তাহলে আরও অনেক ভ্যাট আহরিত হবে। আমাদের দেশে ম্যান পাওয়ার, সরকারের ম্যান পাওয়ার কম হওয়ার কারণেও এটাও একটা কারণ যে সকল প্রসপেক্টিভ ক্ষেত্রে ড্রাইভ দেওয়া সম্ভব হয় না। এখনও প্রচুর প্রতিষ্ঠান অনিবন্ধিত আছে, ভ্যাট প্রদান করছে না। তো সেই সমস্ত প্রতিষ্ঠানের ড্রাইভ না দিয়ে এই বাড়ি ভাড়ার ভ্যাট, যেখানে ভ্যাট সঠিকভাবে আদায় হয়েছে সেখানে দাখিলপত্র দাখিল করেনি, নিবন্ধন নেয়নি, এই প্রশ্নগুলো মনে হয় ঠিক বাস্তবসম্মত না এবং ফিজিবল না। এখানে আর একটা বিষয় হলো, এই বাড়ি ভাড়ার ভ্যাটকে অনেক সময় উৎসে ভ্যাট কর্তন বলা হয়। বাড়ি ভাড়ার ভ্যাট উৎসে ভ্যাট কর্তন না। বাড়ি ভাড়ার ভ্যাট হলো প্রযোজ্য ভ্যাট, প্রদেয় ভ্যাট। যার ভ্যাট যিনি ভাড়া নেন তিনি ভ্যাট পরিশোধ করেন। এটা উৎসে কর্তন, এটা স্বাভাবিক ভ্যাট। তো আমরা একটা প্রশ্ন থেকে আমরা বাড়ি ভাড়ার ভ্যাটের উপরে একটা সামগ্রিক একটা আলোচনা করলাম। প্রশ্নটা ছিল যে একজন বাড়ি ভাড়া নিয়ে রেস্টুরেন্ট স্থাপন করেছে, রেস্টুরেন্টের উপরে যে ভ্যাট সেটা তিনি সঠিকভাবে পরিশোধ করেন। বাড়ির মালিকের সাথে চুক্তি আছে কোনো নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিবেন না, তিনি তার বিক্রির একটা অংশ, ধরুন যে তিনি যে সেল করেন তার 10% তিনি বাড়ি ভাড়া হিসেবে দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো যে এই ভাড়ার উপরে ভ্যাট পরিশোধ করতে হবে কিনা। যেহেতু কোশ্চেনটা আসছে এই কারণে
যে রেস্তোরাঁর যে বিল তার উপরে ভ্যাট পরিশোধ করে দেওয়া হয়েছে। তো তাহলে এই রেস্তোরাঁর বিলের উপরে ভ্যাট পরিশোধ করার পরে যে অর্থ আছে এটা তো ভ্যাট পেইড অর্থ। এই জন্যে কোশ্চেন আসছে যে এখন এর উপরে বাড়ি ভাড়ার ভ্যাট পরিশোধ করতে হবে কিনা। উত্তর হলো যে বাড়ি ভাড়ার ভ্যাট পরিশোধ করতে হবে। কেন? বাড়ির মালিক অর্থ গ্রহণ করছেন, বাড়ির মালিক অর্থ গ্রহণ করছেন, সেই অর্থ তিনি মাসিক গ্রহণ করুক, সাপ্তাহিক গ্রহণ করুক, ডেইলি বেসিসে গ্রহণ করুক, যেভাবেই গ্রহণ করুক না কেন, বাড়ির মালিক এই বাড়ির একটা ভাড়া গ্রহণ করছেন। তো বাড়ির ভাড়া যেহেতু তিনি গ্রহণ করছেন, তাহলে এই অর্থের উপরে ভ্যাট প্রদান করতে হবে কাকে? যিনি ভাড়া নিয়েছেন তিনি। ধরুন কোনো একটা মাসে তিনি 1 লক্ষ টাকা পরিশোধ করলেন বাড়ির মালিককে, 1 লক্ষ টাকার উপরে 15% ভ্যাট, 15,000 টাকা ভ্যাট প্রদান করতে হবে। এখন আমরা মাঠ পর্যায়ের কতগুলো বাস্তব পরিস্থিতি নিয়ে আলোচনা করব বাড়ি ভাড়ার ভ্যাট সংক্রান্ত। একটু আগেও আমি বলেছি যে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার একটা দুর্বলতা বা একটা দুর্বল দিক হলো যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সকল সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়সমূহে বিধিবিধান প্রণীত হয়নি। এই একটা কারণে, এই কারণে অনেক জটিলতার তৈরি হয়, অনেক অনিয়মের উদ্ভব হয়, অনেক বিতর্কের উদ্ভব হয়। এই সমস্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে পরিষ্কার বিধিবিধান থাকতে হবে। তাহলে আর এগুলো নিয়ে কেউ ডিসপিউট করবে না। যেটা বিধিবিধান সবাই সেই বিধিবিধান পরিপালন করবে। বাড়ি ভাড়ার ভ্যাটের ক্ষেত্রে এরকম অনেক অনেক অস্পষ্টতা আছে, যেসব ক্ষেত্রে বিধিবিধান নেই। আমি এখন এরকম কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এই সব ক্ষেত্রে বিধিবিধান না থাকার ফলে মাঠ পর্যায়ে এক একজন এক এক রকমভাবে বিচার বিশ্লেষণ করে, এক এক রকমভাবে ব্যাখ্যা করে, অনেকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে। তো একজন ভালো প্রফেশনালের কাজ হলো যে সুবিবেচনা সম্মতভাবে ব্যাখ্যা করা। সুবিবেচনা মানে ভ্যাটের ফিলসফিকে, ভ্যাটের চেতনাকে বিবেচনায় নিতে হবে। সরকার যেন সঠিক পরিমাণ ভ্যাট পায় সে বিষয়টা বিবেচনায় নিতে হবে। এই সমস্ত বিষয় এবং আইনের অন্যান্য বিধিবিধান, প্রাসঙ্গিক বিধিবিধান বিবেচনায় নিতে হবে। বিবেচনা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তা আসুন এখন আমরা এই বাড়ি ভাড়ার ভ্যাটের ক্ষেত্রে কতিপয় মাঠ পর্যায়ের বাস্তব বিষয়, যেগুলোর উপরে কোনো সুনির্দিষ্ট বিধিবিধান নেই, সেগুলো আলোচনা করি এবং সেক্ষেত্রে কিভাবে সমাধান করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। ভাড়া নিয়ে সাজসজ্জা করে পুনরায় ভাড়া দেওয়া হয়, এরকম করা হয়। কোনো একটা প্রতিষ্ঠান, এখন কিছু প্রতিষ্ঠান আছে তারা এরকম স্পেস ভাড়া নেয়, বিল্ডিং স্পেস ভাড়া নেয়, ভাড়া নিয়ে সেই স্থানটাকে অফিসের মতো করে সাজায়, অফিসের মতো করে সাজিয়ে আবার এটা অন্য কোনো অফিসকে ভাড়া দিয়ে দেয়। তো এক্ষেত্রে কি হবে? পরিষ্কার বিধিবিধান নেই। তো এখন আমরা আইনের স্পিরিটের আলোকে আমরা বলতে পারি যে যখন ভাড়া নিয়েছে তখন একবার ভ্যাট প্রযোজ্য হয়েছে, আর এরপরে আবার তিনি যখন ভাড়া দিবেন তখনও যিনি ভাড়া নেবেন তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে। আর একটা বাস্তব পরিস্থিতি হলো অফিস কর্তৃক ভাড়া নেওয়া হয়েছে, সেখানে এমডির পরিবার বসবাস করেন। এমন হয় যে কোনো প্রতিষ্ঠানের এমডি তার বাসার সমস্ত খরচ হচ্ছে অফিসের, এই জন্য অফিস এগ্রিমেন্ট করে একটা বাসা ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে সেখানে এমডি ফ্যামিলি সহ বসবাস করে। তাহলে আমরা জানি যে সম্পূর্ণ আবাসিক বসবাসের জন্য যে ভাড়া নেওয়া হবে তার উপরে ভ্যাট নাই, এটা আমরা জানি। এখানে সম্পূর্ণ আবাসিকভাবেই বসবাস করা হচ্ছে, কিন্তু সেই ভাড়াটা নিয়েছে একটা অফিস, সেটা আবাসিক প্রয়োজনে নিলেও ঠিক আবাসিক ভাবে এটা নেওয়া হয়নি। এই ক্ষেত্রে কি হবে? আমি একটু আগেই বলেছি সুনির্দিষ্ট বিধিবিধান নেই, না থাকার ফলে মাঠ পর্যায়ে এখন যেটা প্র্যাকটিস হয় সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো যদি অফিস ভাড়া নেয় তাহলে এর উপরে ভ্যাট পরিশোধ করতে হবে, যদি পার্সন নিজে ভাড়া নেয় তাহলে এর উপরে ভ্যাট পরিশোধ করতে হবে না। তো এই ক্ষেত্রে অফিস নিজে চুক্তি সম্পাদন করছে, তাই এর উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। অফিস নিজে চুক্তি সম্পাদন না করে যদি এমডিকে যদি হাউস রেন্ট দিয়ে দিত, এমডিকে যদি 2 লক্ষ টাকা হাউস রেন্ট দিয়ে দিত, এমডি যদি সেই টাকা দিয়ে নিজে চুক্তি করে বাসা ভাড়া নিতেন এবং পরিবার নিয়ে থাকতেন, তার উপরে ভ্যাট প্রযোজ্য হতো না। যেহেতু অফিস চুক্তি করে এই ভাড়া নিয়েছে, তাই এর উপরে মাঠ পর্যায়ে ভ্যাট আহরণ করা হচ্ছে।
আর একটা বাস্তব পরিস্থিতি হলো, একজন ভাড়া নিয়েছেন, তিনি কিছু অংশ পূর্বের মূল্যে আরেকজনের কাছে ভাড়া দিয়েছেন। এমন হয়, অনেক সময় এরকম হয় যে একজন একটা বড় স্পেস ভাড়া নিয়েছেন, এর একটা অংশ তিনি তার এক বন্ধুকে বা কোনো প্রয়োজনে কাউকে ব্যবহার করতে দিলেন এবং তিনি ওই আগের ভাড়াই তার কাছ থেকে নিলেন, অতিরিক্ত নিলেন না। এমন হয়, মাঝে মাঝে এমন হয়। এক্ষেত্রে কিভাবে নিষ্পত্তি করতে হবে সে সংক্রান্ত বিধিবিধান নেই। তো যেহেতু এখানে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হচ্ছে না, যে অর্থ উনি যে অর্থে ভাড়া নিয়েছেন, যে মূল্যে ভাড়া নিয়েছেন তার উপরে ভ্যাট পরিশোধ করেছেন এবং ওই মূল্যেই তিনি ভাড়া দিয়েছেন, এজন্য সাধারণত এর উপরে আর ভ্যাট চার্জ করা হয় না। আর একটা পরিস্থিতি হলো যে একজন ভাড়া নিয়েছেন, তিনি এর একটা অংশ আরও অধিক মূল্যে অন্য কারোর উপরে কাছে ভাড়া দিয়েছেন। এমনও হয়, মাঝে মধ্যে এমনও মাঠ পর্যায়ে হতে পারে। তো এক্ষেত্রে অধিক মূল্যে যেটা ভাড়া দেওয়া হলো ওর উপরে মাঠ পর্যায়ে ভ্যাট চার্জ করা হয়। বাড়ি ভাড়ার সাথে কমন সার্ভিস, সিকিউরিটি, গ্যারেজ ইত্যাদি যুক্ত হবে কিনা, এই কোশ্চেনটা খুব ঘন ঘন আসে। যখন চুক্তি হয়, যখন কোনো একটা স্পেস ভাড়ার জন্য চুক্তি হয়, অনেক সময় এভাবে চুক্তি হয় যে মেন স্পেসের ভাড়া এত, এরপরে কমন সার্ভিসের বাবদ এত, সিকিউরিটি বাবদ এত, গ্যারেজ বাবদ এত, ইত্যাদি ইত্যাদি। অনেকে এই মূল ভাড়ার উপরে ভ্যাট দেন এবং বাকিগুলোর উপরে ভ্যাট দেন না। এই ধারণা সঠিক নয়। ভ্যাটের স্পিরিট হলো যে সর্বমোট প্রাপ্তির উপরে ভ্যাট দিতে হবে। যদি এই বাড়ি ভাড়া যদি নেওয়া না হতো, বাড়ি ভাড়া নেওয়া না হলে কি কমন সার্ভিস নেওয়া হতো? বাড়ি ভাড়া নেওয়া না হলে কি সিকিউরিটি সার্ভিস নেওয়া হতো? বাড়ি ভাড়া না হলে কি গ্যারেজ নেওয়া হতো? না, এই সমস্ত কিছু বাড়ি ভাড়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ এই সব একসাথে হয়ে যে মূল্য, সেই মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। আর একটা বাস্তব পরিস্থিতি হলো, বিদেশি কনসালট্যান্ট থাকার জন্য সাময়িকভাবে ভাড়া নেওয়া হয়েছে। এমন হয়, অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা প্রচুর বিদেশি কনসালট্যান্ট, বিদেশি ম্যান পাওয়ার আনে, তো তাদের এই সমস্ত বিদেশিদেরকে এনে বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলে রাখতে গেলে অনেক খরচ হয়। এই জন্য এইসব প্রতিষ্ঠান স্থান ভাড়া নেয়। স্থান ভাড়া নিয়ে নিজেদের তত্ত্বাবধানে সেখানে সমস্ত রকমের থাকা খাওয়ার ফ্যাসিলিটি আছে। সেখানে বিদেশে এসে থাকে, আবার স্বল্পকালীন থেকে আবার এখান থেকে চলে যায় এবং এটা মেনটেন করে ওই অফিস। সম্পূর্ণ আবাসিকভাবে এটা থাকা খাওয়ার এখানে ব্যবস্থা রাখে। তাতে হোটেলে রাখলে যে খরচ হতো তার সেই খরচ অনেক কমে যায়। এখন কোশ্চেন হলো, যেখানে বাড়ি ভাড়ার ভ্যাট হবে কিনা। এটা সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্যে না, এটা ব্যবসায়িক উদ্দেশ্যে। এটা ওই প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্যে ব্যবসায়িক উদ্দেশ্যে এই ভাড়া নেওয়া হয়েছে, তাই মাঠ পর্যায়ে এই ভাড়ার উপরে ভ্যাট প্রযোজ্য হয়। তো প্রিয় দর্শক, আমরা একটা প্রশ্ন থেকে আমরা আজ বাড়ি ভাড়ার উপরে ভ্যাট সংক্রান্ত বিষয়ে একটা সামগ্রিক একটা আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম যে বাড়ি ভাড়ার ভ্যাট বলতে আমরা কি বুঝি, এর শিরোনাম কি, এর সংজ্ঞা কি, কোন কোন ক্ষেত্রে বাড়ি ভাড়ার উপরে ভ্যাট মকুব করা আছে, বাড়ি ভাড়া ভ্যাটের আরও কতগুলো প্রাসঙ্গিক বিষয়, এবং বাড়ি ভাড়ার ভ্যাটের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কতগুলো বাস্তব বিষয়। তো আমি আশা করি যে স্থান ও স্থাপনা ভাড়ার উপরে যে ভ্যাট, সে বিষয়ে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। কিছুটা পরিষ্কার তো হয়েছে, সেটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি, একেবারে সম্পূর্ণ পরিষ্কার হতে নাও হয়ে থাকে। তো এখন থেকে আমি প্ল্যান করছি যে এভাবে প্রত্যেক দিন এই কোনো একটা বিষয়ের উপরে প্রশ্নোত্তর আলোচনা করব। এই বিষয়ের সামগ্রিকতাকে সামনে রেখে প্রশ্নোত্তর সহ আলোচনা করব, তাহলে ওই বিষয় সময়ের উপরে স্পষ্ট ধারণা হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলোচনা আর অন্য যে সমস্ত স্টাইলে আমি আলোচনা করছিলাম সেগুলো আমি কন্টিনিউ করব। প্রফেশনালদের জন্যে এরকম প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা করলে কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। তো প্রিয় দর্শক, আজ আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।